দিয়ে শুরু করতে চাই এবং সেই ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন রেগুলার লিসনার। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইনশাল্লাহ ভালো আছেন। আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরপরে তিনি তার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন এবং বলেছেন যে প্লিজ এটা মেনশন করবেন না। আমি স্টুডিওতে এসে স্টোরি বলতে পারছি না, তাই দুঃখিত। অনেকবার অডিও ক্লিপ পাঠানোর চেষ্টা করেছি, হয়ে ওঠেনি। আমি প্রায় প্রথম থেকে প্রথম শুনে আসছি। আমার স্টোরিটা মূলত ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমি প্রথমেই বলি, অনেকের কাছে ঘটনাটি নিছক কাল্পনিক মনে হতে পারে, কারণ এই ঘটনায় এমন কিছু নাম আছে যা শুধু গল্পের বইয়ে পড়েছি। আমি আপনাদের অনুভূতি নিয়ে মজা করতে চাই না। আপনারাও আমাকে কাল্পনিক বলে ছোট করবেন না। আমি ও আমার পরিবার ভূত এফএমকে ভালোবাসি, ইনশাল্লাহ আপনারাও। তখন সময় 2013 সাল। আমি সবে ডিপ্লোমা কমপ্লিট করছি এবং বিএসসি এডমিশন নিয়েছি। আমার চাকরি হয় বাংলাদেশের নাম করা একটি কোম্পানিতে এবং ট্রান্সফার করা হয় আমাকে সিলেটে, মৌলভীবাজার। প্রথম দিকে আমি অফিসের বাসা না পাওয়ার কারণে একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে ভাড়া। ভালোই চলছিল আমার সবকিছু। বাড়িওয়ালা ও তার স্ত্রীর সাথে আমার খুব ভালো সখ্যতা গড়ে ওঠে। তারা দুইজন এমন একটি অপ্রত্যাশিত অফার এক সময় আমাকে দেয়, বিশেষত তার সে অফারটি খুবই বিরক্তিকর লাগে। তারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে করতে বলে এবং আমি সরাসরি না বলি। ওনারা তেমন কোনো একটা রিয়াক্ট করেন না। এর কিছুদিন পর আমি রুমটি ত্যাগ করি এবং ডরমিটরিতে চলে যাই। হঠাৎ করে শুরু হয় অপ্রত্যাশিত যত সব অদ্ভুত কাণ্ড। আমি অনুভব করতে শুরু করি যে আমি জাস্ট কিছুক্ষণ আগে করা কাজ সহজেই ভুলে যাই। কাজে ও লেখাপড়ায় আমার অমনোযোগ চলে আসে এবং বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। একটা সময় এই প্রবলেমগুলো এত তীব্র হতে থাকে, আমি ঢাকা ব্যাক করি। আমি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর দুজনের কাছেই যাই, কিছু হয় না। এর মধ্যে আমার অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। আমি ফিল করতে শুরু করি যে আমার সাথে কেউ আছে এবং অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে আর আমি তার কমান্ডে কাজ করছি। একা থাকতে ভয় লাগতো, মনে হতো আমি পাগল হয়ে যাব। এর প্রায় 1 মাস পর আমার অফিসের একটি সাঁওতাল ছেলে, তার নাম বিশ্বনাথ, আমাকে ওর বাড়িতে গদ্রিবঙ্গা পূজায় ইনভাইট করে। গদ্রিবঙ্গা হচ্ছে অপদেবতা যা দেখতে ছোট বাচ্চাদের মতো এবং সাঁওতাল মতে গদ্রিবঙ্গা তার পূজারীকে ধনী করতলে বিনিময়ে পূজারী তার শিশু বিসর্জন করে। আমার কিছু কলিগ ওর বাসায় যায়। যাওয়ার পর আমরা নোটিস করি একজন তান্ত্রিকের মতো লোক অপার্থিব দৃষ্টিতে আমাকে দেখছে আর যেন মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। তান্ত্রিক বলার কারণ ওই ব্যক্তির মাথার চুলগুলো দড়ির মতো মোটা এবং মুখটা বিক্ষুটে রকমের কালো, যেন সাক্ষাৎ অশরীরী আর সাধারণ মানুষের মতো। আর সবকিছু বিশ্বনাথ আমার অসুস্থতার ব্যাপারে জানতো। আমার ভালো লাগছে না বলে উক্ত স্থান ত্যাগ করি। এর মধ্যে আমার শরীরে আরো অবনতি হয়। হঠাৎ একদিন আমার ফোনে বিশ্বনাথের কল আসে। ও আমাকে বলে, স্যার আমি আপনার ফ্ল্যাটের নিচে একটু আসতে পারবেন? নিচে নামলে ও বলে, স্যার আপনি আমার সাথে একটু বাগানে যেতে পারবেন, চা বাগানে, যেখানে সাঁওতালদের গ্রাম। আমি প্রথমে না করলেও পরে যাই। আমার যাওয়ার পর আমি দেখি ওই তান্ত্রিক লোকটা বিশ্বনাথের বাড়িতে। বিশ্বনাথ বলে ওর মামার নাম শিবরা, এই বলে পরিচয় করিয়ে দেয়। মামা আমাকে বসতে বলে এবং বলে, কতদিন ধরে তোমার অসুখ? আমি একটু অবাক হই, বলি 5-6 মাস। শিবরা বলে, খুব দেরি করে ফেলেছো। আমি বলি কি? তারপর তান্ত্রিক বলে যে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব খারাপ ভাবে। আমি একটু বিরক্তি নিয়ে বলি, মামা আমার কোনো শত্রু নেই যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করবে। আমার এমন বলার কারণ এই যে আমার মনে হচ্ছিল শিবরা ভণ্ড এবং নেশা করে টাকার জন্য এসব আমাকে বলছে। তারপর তান্ত্রিক আমাকে বলল যে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো তুমি আজকে রাত্রে এই বাসায় থাকো, আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করব। বিশ্বনাথ আমাকে বলেছিল ওর মামা অঘরী সাধু। কিছু না ভেবেই আমি রাজি হয়ে যাই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিল। যে কেউ আমাকে কোনো ডাক্তার কবিরাজের কথা বলতো আমি সেখানে যেতাম। তাই শিবরাকেও আমি সঙ্গ দিতে আমি ভেবে নিলাম যে সঙ্গ দেবো এবং আমি সুস্থ হতে চাই। ওই রাতে আমরা চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে একটা ছোট পাহাড়ি নদীর ফাঁকা মাঠের প্রান্তে এসে থামি। প্রকৃতির মায়াভিরাম দৃশ্যচিত্র বিক্ষুটে অন্ধকারে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর তাণ্ডব রূপ নিয়েছে আর ডাকছে তার অতল গহ্বরে হারিয়ে যেতে। তান্ত্রিক আমাকে রেখে কি যেন খোঁজ করছিল। কিছুক্ষণ পর আমাকে ডাকে এবং একটি জায়গায় বসতে বলে। তান্ত্রিক আমার সামনে বসে। আবছা আলোয় মনে হচ্ছিল এ বুঝি শয়তানের মানবিক রূপ। চারিদিকের পরিবেশ এমন ছিল আর্দ্র
পত্র পোড়া গন্ধ, সাথে শেয়ালের ডাক, শির দাঁড়ায় হিম বয়ে যাচ্ছে। হঠাৎ তান্ত্রিক আমার মাথায় 2 হাত ঝালিয়ে ধরে। আমার ভয়ে এমন ফিল হচ্ছিল যে গলা দিয়ে কলিজাটা ফেটে বেরিয়ে আসবে। আমি ভাবছিলাম সেন্সলেস হই না কেন। এর কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে বলে আশেপাশে না দেখে তাকে অনুসরণ করতে। অন্যান্য স্টোরিতে যা হয় ওই রকমের কিছুই হয় নাই। ডাক দেয়নি কেউ, বাট একটা প্রাণী যা গরিলাও বলা চলে না, আবার অতিকায় কোনো জানোয়ার না, অদ্ভুত প্রাণীটা একবার সামনে আসে আর পিছন দিকের থেকে ধরে এমন ভাবে মনে হয়, এবং বাড়িটা ঢুকবো এমন সময় যা দেখি একটা মানুষ, বাঁশের মতো চিকন দেহ যা পুড়ে ঝলসে গিয়েছে, হাত বাড়িয়ে যেন আমাকে ধরতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন সে অতিক্রম করতে পারছে না। আমি দেখতে চাইলে তান্ত্রিক বলে ঘুমকে মাপ দেখো। তান্ত্রিক ভারতের ছিল। ওই সাঁওতাল গ্রামটির নাম চাম্পারায়, ভারত বর্ডারের পাশে। ভারত বললেই চলে। যারা মৌলভীবাজারের বাসিন্দা তারা অবশ্যই পরিচিত। পরদিন সকালে তান্ত্রিকের কাছে জানতে পারি আমরা ছিলাম শ্মশানের একটা সদ্য পোড়া চিতায়। ওই জায়গায় আমরা ঠিক মাঝামাঝি ছিলাম। তান্ত্রিকের কাছে জানতে পারি আমাকে অনেক ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং ইকুইপমেন্ট গুলো খুব বাজে। যেমন কুমারী মায়ের সন্তানের মাথা, আমার চুল, নখ, মুখের খাবার ও লালা। তান্ত্রিকের চিকিৎসায় আমি কিছুটা ভালো হই, আর যে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুবই জঘন্য এবং সরাসরি শয়তানের পূজারী। তান্ত্রিক আমাকে বলে তারা কেউ নয়, আমার প্রাক্তন বাড়িওয়ালার ভাই ও তার স্ত্রী। আমার প্রচন্ড রাগ হয়। আমি তান্ত্রিককে বলি আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। প্রথমে না বলে, পরে তাকে আমি কনভিন্স করতে পারি, এবং খুব একটা বেগও পেতে হয়নি সেজন্য। সে আমাকে দীক্ষা দিতে সম্মত হন। তান্ত্রিক আমাকে বলেন পূর্ণিমা এবং অমাবস্যার মাঝামাঝি একটা সময় আছে, তখন আমরা ওই পূর্বের শ্মশান ঘাটে যাব। এর মধ্যে অতিক্রান্ত হলো 1.5 বছর। এটা 2015 অক্টোবরের ঘটা। আমার শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত। যাওয়ার সময় তান্ত্রিক আমাকে কিছু নিয়ম শিখিয়ে দেন। কিছু অস্বাভাবিক দেখলে তার চোখ বরাবর দৃষ্টিতে রাখতে, তাতে ওইটার শক্তি হ্রাস পায়। আমাদের সাথে ওই দিন বিশ্বনাথ ছিল। যাওয়ার সময় আমরা কিছু প্রয়োজনীয় বস্তু নিয়ে যাই। ধূপ, মাথার খুলি, সিঁদুর, ছুরি, লাশের মাথা কাটার জন্য ও কোদাল নিয়ে শ্মশানে পৌঁছাই। তারপর রাত আনুমানিক 2:30 কি 3টা। তান্ত্রিক আমাকে একটা কবর খুঁড়তে বলে। আমি খুঁড়ি। কবরের ভেতরে থাকা লাশ দেখে আমারও বিশ্বনাথের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। বিশ্বনাথ দূরে আছে পড়ে। তান্ত্রিক আমার পিঠ চাপড়ে বলে ও কিছু না, কবরে যে আছে সে আমার সাধন অংশভোগী। সেও তান্ত্রিক ছিল। কি ভয়ঙ্কর সে দৃশ্য আর বিক্ষুটে গন্ধ। তান্ত্রিক বলে আমি যেন লাশটাকে বসাই এবং তার পাশে বসি। বসার পর পূর্বের শেখানো ভাবে আমি ধূপ জ্বালি ও লাশটাকে সিঁদুর পরাই, এবং কিছু মন্ত্র তান্ত্রিক আমাকে শিখিয়ে দিয়েছিল সেটা পাঠ করি। পরক্ষণেই চোখ খুলে দেখি তান্ত্রিক, বিশ্বনাথ, কেউ নেই, আমি এবং লাশ একা। হঠাৎ দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আমার পিলে চমকে যায়। আমি টলারেট করতে পারছিলাম না। জানি না মনের অজান্তে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। তখনই চূড়ান্ত ভয়। লাশটা আমার বুকে পা দিয়ে চেপে ধরে। আমি বুঝতে পারছিলাম আজ আমার শেষ রাত। এইগুলো আমার অপকর্মের ফল। আমি আরো জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। চা বাড়তে থাকে। কতক্ষণ এরকম ছিল আমি জানি না, সঠিকভাবে বলতেও পারবো না। আমি একসময় চাপ অনুভব করায় লাশের পা ধরে টান দিতেই পা খুলে যায়। কি বিভীষিকাময় সেই দৃশ্য। কান পনে দৌড়তেই আমি শ্মশানের পাশে দেখি বিশ্বনাথ পড়ে আছে। ওকে টানতে শুরু করি, কিন্তু কাজ বিশেষ হয়নি। পিছনে দেখি তান্ত্রিক। সে আমাকে একটা চড় মারে, বলে কি ভুল করলি? তোকে আমি বারবার করে বললাম বিদ্যের সব দিতে চেয়েছিলাম, তুই নষ্ট করলি। জানিস না কে ছিল ওইটা? আর কোনোদিন আমার সামনেও আসবে না। তোর কত ক্ষতি হয় দেখিস। আমি সাময়িকভাবে কেমন একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই। সব দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। আমিও বিশ্বনাথ বাসায় ফিরে আসি। ততক্ষণে দিনের আলো ফুটে গেছে। অবাক করার বিষয় হচ্ছে কবর যা ছিল তাই আছে। খোঁড়াখুড়ির কোনো চিহ্ন মাত্র নেই, আর শিবরাতান্ত্রিকও নেই। আমি জানি না আসলে কি হয়েছিল, ওটা ডাকিনি ছিল কিনা, কিন্তু জানি অবশ্যই ভালো কিছু ছিল না। এই ঘটনার পর আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে। আমার একটা বিরাট ক্ষতি হয়। আমার কথায় জড়তা আছে, তাই স্টুডিওতে আসার সাহস সঞ্চার করতে পারিনি ও সাধনী দীক্ষা ভুলে যাই। আল্লাহ পাক আমাকে নিজের হাতে বাঁচিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। লিসনার্স, আপনারা কেউ ব্ল্যাক ম্যাজিক দয়া করে প্র্যাকটিস করবেন না, শখ করেও না। এর ফলাফল কখনো ভালো হয় না, কাউকে করতেও দেবেন না। আমার কাছে আরো কিছু ঘটনা আছে। ঘটনা বলছি এই কারণে, স্টোরি মনের কল্পনা মাত্র, আর ঘটনা আমার মতে জীবনের কিছু ভয়ঙ্কর স্মৃতি। যাক, অনেক কষ্ট করে ঘটনাটা পড়ার জন্য ধন্যবাদ। তারপরে তিনি তার নাম উল্লেখ করেছেন, রকিবুল মাহমেদ, এবং তিনি আমাদের একটা খুব স্পেশাল জানিয়ে আমরা চলে যাচ্ছি ঘটনায়। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন, আমি প্রথমে জিজ্ঞেস করবো তার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইমন, এসেছি নিউজ কার্টুন থেকে। ধন্যবাদ ভাইয়া বছরের শেষ এফএম ভূত এফএম এর এপিসোডে আমাকে আনার জন্য।
ধন্যবাদ জানাই সকল শ্রোতাদের যারা এত রাত পর্যন্ত আজকের প্রতিবেদন শুনছে। আসলে আমার ঘটনাটা হচ্ছে আমার একটা কলিগের, ওনার নাম হচ্ছে তাপস। জি উনি হিন্দু ধর্মের। জি। ওনার বাড়িটা হচ্ছে হলো আপনার সিলেটের মৌলভীবাজার অঞ্চলে। হুম। উনি বেশ অনেকদিন যাবত দুবাইতে ছিলেন, প্রায় 7-8 বছর যাবত। তো গত 2 বছর আগে উনি ছুটিতে বাড়িতে আসেন। তখন ওনার যে জ্যাঠা মানে যে চাচা, ওনার একটা গাড়ি আছে। তো ওই রাত্রেবেলা গাড়ি চালিয়ে শেষ করে আসার পরে ওনার জ্যাঠা গাড়িটা ওনার কাছে দেয় যে তুই গিয়া একটা তেল ভরে নিয়ে আয়। তো উনি যেহেতু গাড়িটা চালাতে পারতেন ভালোভাবে, উনি ওইভাবেই নিয়ে বের হলেন। তো উনি তেল ভরে আসার পথে ওনাদের যে সদর হাসপাতাল, উনি যেটা বললেন, একটা হাসপাতালের সামনে থেকে আসার সময় উনি একটা জিপ পায়, যে একটা লাশের জিপ, একটা লাশটা নিয়ে যেতে হবে। তো উনি তখন ওনাদের সামনে দাঁড়িয়ে ওনাদের সাথে কথা বলে। তো ওইখানে যারা ছিল অন্যান্য গাড়ি, ওরা কেউ ওই লাশটা নিতে চায়নি, এবং যারাও একটু বলছে তারা অনেক দাম বলছে যে অনেক বেশি ভাড়া দিতে হবে। তো ওনার যেহেতু নিজস্ব গাড়ি এবং ওনার অতটা সমস্যা হতো না, উনি চিন্তা করছে যে আমার তেলের টাকা উঠলে হলো, তারপর যা উঠবো এটা আমার। মানে যা পাবেন তাই লাভ। হ্যাঁ হ্যাঁ। তো এই চিন্তা করে উনি মানে মোটামুটি কম দামেই ওনাদের চাইতে উনি নিয়ে নিল। উনি নেওয়ার পরে লাস্টটা গাড়িতে উঠানোর পরে তারপর ওরা সামনে প্যাসেঞ্জার যারা ছিল ওনাদের সামনে দিয়ে উনি চালানো শুরু করলো। তো বলতে গেলে মানে রিসাল ভাই উনি যেটা আমাকে বললেন যে উনি গাড়িতে অন্যান্য সময় যেভাবে গাড়িটা চালালে যেভাবে যেরকম ভাবে স্পিড থাকে, গাড়িটা চালালে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওদিন উনি ওইভাবে করতে পারেন না। মানে লাস্টে উঠানোর পর থেকে গাড়িটা একটু মানে অন্যরকম, স্পিডটা কম ছিল, উনি ওইভাবে চালাচ্ছিল। তো উনি যত ন্যাচারালি ভাবে ভাবলো যে হয়তো বা গাড়ির কোনো সমস্যা হচ্ছে, এই জন্য উনি চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে উনি গাড়ির উপর থেকে প্রচুর পরিমাণ শব্দ পাচ্ছিল। মানে গাড়ির উপরে মনে হচ্ছে কেউ জোরে জোরে টাক দিচ্ছে। আচ্ছা। যেভাবে টাক দিলে শব্দ হয়। তো উনি একটু আতঙ্কিত হয়ে যায়, ব্যাপারটাকে কি হলো। তো উনি গাড়িটা সাইড করে থামালেন। থামানোর পরে গাড়ি থেকে নেমে সব কিছু চেক করতেছে যে কি সমস্যা হলো, আবার উপরে কোনো সমস্যা হলো কিনা, যার জন্য শব্দটা হচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয় আসলে উনি কিছু খুঁজে পায় না, এমন কোনো সমস্যা ছিল না। তো উনি ভাবলো যে হয়তো বা এরকম কিছু, উনি কিছু একটা ভেবে তারপরে আবার গাড়ি চালানো শুরু করলো। এবারে চালানোর আর কিছুক্ষণ পরে গাড়ির এবারে যে শব্দটা ছিল বাইরে, ওই শব্দটা কিন্তু ভেতরে ছিল, মানে ভেতর পুরো জায়গাটা জুড়ে শব্দটা এরকম ছিল। এবার একটু উনি আরেকটু আতঙ্কিত হয়েছে, ব্যাপারটা কি হলো, এত সময় উপরে শব্দ হলো, এবার আবার ভেতর থেকে শব্দটা আসছে। উনি এবারও গাড়িটা থামায় এবং যথারীতি আবার চেক করে যে ভেতরে কোনো সমস্যা কিনা, কিন্তু এবারও কোনো সমস্যা ছিল না। এ পর্যায়ে উনি এতটা আতঙ্কিত হয়ে যায়, ওনার একটা ভাইকে উনি ফোন দেয় এবং যেটা বলা হয়নি, ওনার ভাইয়ের যে বাড়িটা ছিল ওনার যাত্রাপথের মাঝামাঝি জায়গাতে, এবং ফোন দেয় এবং বলে যে ভাই আমি তো এরকম একটা লাস্টের ট্রিপ নিয়ে ফেলছি, এখন আমি তো একা আর প্যাসেঞ্জার, আমার এরকম এরকম সমস্যা হয়েছে, তুই আয় একটু, আমার ভালো লাগবে। তো ওনার ভাই ওই রাত্রেবেলা তো উনি বের হয়ে ওনার ওখানে আসে এবং ওনার সাথেই আসে, এবং ভাই ওনাকে অভয় দেয়, সমস্যা নেই আমি আছি, তুই চালা। তো উনি চালাচ্ছে হঠাৎ করে উনি গাড়িটা ডানে বাঁক নিচ্ছে, মানে দুটো রাস্তা দেখতে পায় উনি ডানে বাঁক নিচ্ছে। নেয়ার সাথে সাথে ওনার ভাই বলছে কই যাস, কি করস? কারণ উনি সাথে সাথে গাড়িটা হার্ট ব্রেক করে এবং বলে কি হয়েছে? এখন বলে তুই কোথায় যাচ্ছিস? এদিকে তো তোর খাদ। বলে কি বলেন, এটাকে তো রাস্তা দেখতেছি, এটা তো রাস্তা, ডানে রাস্তা হচ্ছে। তো উনি ওনার ভাই বলে যে ওইটা রাস্তা না, ওটা ছিল খাদ। কিন্তু উনি দেখতে পাচ্ছিল যে ওইটা রাস্তা। তো এইভাবে গাড়ি করে ওনারা আবার, যেহেতু হিন্দু ধর্ম ছিল, ওনাদের ধর্মীয় যত মানে যে সব কিছু পাঠ করা যায় ওগুলো পাঠ করে আবার গাড়ি চালানো শুরু করে। এবং যাত্রার পথে ওরা যাত্রা শেষ পর্যায়ে ওইভাবে তো চলতেছিল, মাঝে মাঝে শব্দ হচ্ছিল, ওনার ভয়ে ভয়ে চালাতে হঠাৎ করে ভাই ওই যাত্রার পথে একটা মাজারের কিছুটা সামনে ওনারা ওইখানে গিয়ে স্টার্ট অফ হয়ে যায়, গাড়ির স্টার্ট অটোমেটিক অফ হয়ে যায়। তো অফ হয়ে যাওয়ার পরে ওনারা বারবার চেষ্টা করতেছে, তো আর স্টার্ট নিচ্ছে না গাড়ি। এর মধ্যে ওনার যে ভাইটা থাকে, ওই ভাইটা একটু রাগ হয়ে যায়, আপনারা কি মানে তুই এটা নিছোস, লাশের ট্রিপ নিছোস, এবং উনি ওই যে লাশের সাথে যারা থাকে তাদের সাথে একটু রাগ চিল্লাচিল্লি করে বলে যে আপনারা কি লাশ নিয়ে আসছেন, কি নাকি সমস্যা, এখন এই সমস্যা হচ্ছে, আপনারা আমরা গাড়ি যাবে না, গাড়ি স্টার্ট দিচ্ছে না, আপনারা যেভাবে পারেন এখন এইভাবে নেন। তো এরপরে যে যারা ওনাদের যাত্রী ছিল, লাশের সাথে যারা ছিল, ওনারা ওনাদের কাছাকাছি ছিল প্রায়, তো ওনারা তখন অন্য একটা ব্যবস্থা করে আমাদের এলাকা থেকে একটা গাড়ি আনা, ওইটাই নেওয়ার ব্যবস্থা করে, এবং ওনারা যথারীতি ওইখানে গাড়িটা থাকে। কিন্তু ওরা ওই লাশটা নামানোর পর স্টার্ট দিচ্ছে, কিন্তু গাড়ির স্টার্ট নিচ্ছে না। এরপর ওনার ভাই গাড়ির ভিতরে খোঁজাখুঁজি করে একটা তাবিজ পায়। তো তাবিজটা ফেলে দেওয়ার পরে আশ্চর্যজনক ভাবে রাসেল ভাই গাড়িটা তাবিজটা ফেলে দেওয়ার পরে যে স্টার্ট নেয়, একদম ফার্স্ট কিকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা। গাড়ির স্টার্ট হয়ে যায়। তো ওরা ওইখান থেকে ওই রাত্রে ভয় পাওয়ার পরে ওইভাবেই চলে আসে যে যা হয়েছে হয়েছে,
ওটা চলে আসে। এবং ওই যে তাপস ভাই ওনার বাড়িতে আসার পরে রাত্রে উনি গাড়ি রেখে ওনার চাচাকে আর কিছু জানায় না, উনি যথারীতি গাড়িটা রেখে উনি ঘুমিয়ে পড়ে এবং রাত্রেবেলা ওনার প্রচন্ড জ্বর আসে ওই ভয় থেকে। তো সকালবেলা ওনার চাচা ওই গাড়িটা নিয়ে বের হয়, যথারীতি যেরকম বের হয় সারা প্রতিদিন। উনি বের হওয়ার পরে গাড়িটা উনি চালাতে চালাতে হঠাৎ করে কোনোভাবে একটা সমস্যা হয়, ব্রেক ফেল হয়ে ওর দিকে একটা গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে গাড়িটা, মানে যেটা ওনার কন্ট্রোল ছিল না, হঠাৎ করে গাড়িটা কন্ট্রোল বাইরে চলে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। এটার পরে ওনার চাচা একটু অন্যরকম আতঙ্কিত হয়েছে, ব্যাপারটা কি হইলো, আমার তো গাড়ি চালানোর লাইফ এরকম কোনো সময় কিছু হয় নাই, আজকে হঠাৎ এমন কেন হলো। তো উনি এরপরে চলে আসে তাপস ভাইয়ের কাছে, ওনাকে জিজ্ঞেস করে তুই গাড়িতে কি করছিস, কোথায় নিয়ে গেছিলি, গাড়িতে কি হয়েছে বল, আজকে আমি এতদিন যাবত গাড়ি চালাই আমার গাড়িতে কোনো সমস্যা নাই, আজকে কেন এইটা হয়েছে বল কি করছিস। তো জেরার মুখে উনি বলে ফেলে যে এরকম এরকম আমি লাস্ট নিয়েছিলাম গাড়িতে, তারপরে এরকম সমস্যা হয়েছে, তারপরে স্টিয়ারিং অফ হয়ে গেছিল লাস্টে, এটা বলে। তো বলার পরে ওনার চাচা ওনাকে অনেক বকাবকি করে যে এটা আমি যাত্রী চালি, তুই এখানে কেন লাশ নিছিস, জানিস এখন এই গাড়িতে একজন নিবেই, একজনের প্রাণ নিবেই, এই গাড়ি আর রাখা যাবে না। তো এটা বলে ওনার চাচা ওই থেকে ওই গাড়িটা কিছুদিন যাবত মানে উনি বেচার জন্য লোক খুঁজতে থাকে এবং ওই গাড়িটা আর চালাচ্ছিল না। দেন কিছুদিন পরে ভাই একটা গাড়িটা বিক্রি করে ফেলে, মানে খুব সহজলভ্যে যখন মানে ওরকম ভাবে করে উনি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি গাড়িটাকে ছাড়ানো যায় এই হিসেব করে গাড়িটা তাড়াতাড়ি বিক্রি করে ফেলে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ভাই যেটা ওনারা জানতে পারে যে ওনাদের থেকে যে গাড়িটা নেয়, যে ক্রয় করে, ওই গাড়িটার মালিক যে ক্রয় করে ওনার ছেলে ওই গাড়িটা ড্রাইভ করতে ছিল কোনো সময়, এবং ওনার ছেলের সাথে দুইটা ফ্রেন্ড ছিল, এবং ওনারা তিনজনই ওই গাড়িটা কেনার কিছুদিনের মধ্যেই একটা অ্যাক্সিডেন্টে তিনজন একসাথে মারা যায়। এবং যেটা আসলে সবচেয়ে আশ্চর্যজনক লেগেছিল, যেটা ওনার জিয়াসা বলেছিল যে এই গাড়িতে এখন কারো না কারো লাইফ নিবেই, ঠিক আছে, এরকম একটা ওনার ধারণা ছিল এবং ওনাদের এই ধারণাটা সত্যি হয়ে যায়। আর উনি এটি আমার কাছে বলে যে ভাই আসলে যদি এটা আমাদের কাছে গাড়িটা থাকতো হয়তো বা এই সমস্যাটা আমাদের সাথে হইতে পারতো, হয়তো বা কেউ না কেউ আমাদের জীবন চলে যেত, কিন্তু কারো না কারো তো প্রাণ দিতে হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শুনে আসব। তার আগে আমরা একটু বলে ফেলতে চাই আমাদের ফেসবুকে আপনারা যে সমস্ত কমেন্ট করছেন, সেই আমাদের সঙ্গে আছেন মারুফ মেহেদি, ইয়াসিন শাফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাজী সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব এবং আপনার ঘটনা তারপরে শেয়ার করবেন। কোথা থেকে এসেছেন সেটাও একটু কাইন্ডলি বলে ফেলবেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি মোহাম্মদ শামীম কবির, আমি বনানী থেকে আসছি। ঘটনাটা হয় আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা। ঘটনাটা হয় মূলত আমার ওইখানেই। ঘটনাটা হয় 2006 থেকে 2007 সালের দিকে। আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন থেকে আসলে আমার সাথে জিনিসটা শুরু হয়। শুরুটা হয় ওই দিন মেবি বৃহস্পতিবার ছিল, আমাদের স্কুল তো হাফ ডে হয় বৃহস্পতিবারে। তো ওই দিন প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছিল আর কি স্কুল শেষে। তো আমি একা একা আসতেছিলাম ছাতা নিয়ে আর কি। তো স্কুল থেকে আমার বাড়ির মাঝামাঝি এলাকায়, মানে মাঝামাঝি রাস্তায় একটা বাগান আছে, ওই এলাকাটা সবাই একটু আর কি ভয় পায়, মানে একা একা যাইতে একটু ভয় ভয় লাগে, কারণ ওই জায়গাটা একটু অন্ধকার মতো আর কি। তো আমি আসতেছি, হঠাৎ বৃষ্টি হচ্ছে খুব জোরে, রাস্তার উপরে প্রায় 4 রঙের মতো পানি জমে আর কি চলে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। তো আমি হঠাৎ যখন ওই বাগানের মাঝামাঝি জায়গায় আসি, হঠাৎ দেখতে পাই ওই রাস্তাটা ছিল ইটের রাস্তা। ঠিক ইটের রাস্তার মাঝখানে একটা ইটের ছোট্ট একটা টুকরা পড়ে আছে, যেটা কিনা পুরাটাই শুকনা। আচ্ছা, সব থেকে আজব বিষয় হচ্ছে যে আমি যখন ওই ইটের সামনেটা দাঁড়াই, আমার পায়ের উপর দিয়ে পানি চলে যাচ্ছে, কিন্তু ওই ইটের গায়ে সামান্য পরিমাণ পানি চাপ নাই, পুরোটাই শুকনা। আমি জিনিসটা দেখে অনেক আজব হয়ে যাই, দেখতে থাকি যে আসলে জিনিসটা কি। এটা তো ভিজে যাওয়ার কথা, যেহেতু ইট পানি লাগলে অর্থাৎ পানিটা চুষে নেয় এবং জিনিসটা একটু ভিজা ভিজা হয়ে যায়, কিন্তু এটা পুরোটাই শুকনা। তো আমি জিনিসটা অনেকক্ষণ যাবত এখানে দেখতে থাকি, কিন্তু ওর পাশ দিয়ে পানিটা চলে যায়, ওর গায়ে পানিটা আর কি টাচ হয় না। পরে আমি দেখতে দেখতে আমার মতো আমি পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু যতই হাঁটতেছি আমার পথই ফুরাইতেছে না বা শেষ হইতেছে না। ওইখান থেকে আমার বাসার দূরত্ব হাইস্ট 5 মিনিট, কিন্তু আমি অলমোস্ট আধা ঘন্টা হেঁটে গেছি, কিন্তু আমি ওই এরিয়াটাই পার করতে পারতেছি না। তো আমার বরঞ্চ কষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে যেন টান দিয়ে ধরে রাখছে বা কেউ আমাকে ধরে রাখছে, এমনটা একটা আমি অনুভব করতেছি, কিন্তু আমি পিছন দিকেও ফিরতে পারতেছি না বা সামনের দিকেও আগাইতে পারতেছি না। তো এমন এক পর্যায়ে হঠাৎ পিছন থেকে কোন একজন কেউ হয়তো ওই পথ দিয়ে আসতেছিল, হঠাৎ যখন আমার পাশে এসে আমাকে বলে কি ব্যাপার, তুমি এখানে এমন কি করতেছো, দেন তখন আমি আগে থেকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসি, তখন আমি বাসায় চলে আসি। তো এই বিষয়টা আমি অবশ্য কারোর সাথে কোনো কিছু শেয়ার করি নাই, জাস্ট ওটা হয়ে গেছে। এর আরো 7 থেকে 8 দিন পরে আমি সেম টিফিনের পড়তে আসছি বাসায়, খাওয়া দাওয়া করে আমি আমার এক ফ্রেন্ড আবার স্কুলের দিকে রওনা দিচ্ছি। তো ওই
ওইটা সেম যে ঘটনাটা ঘটছিল ওর কিছু আগে আর কি একটা কবরস্থান আছে, মানে কিছু কবর আর কি, কবরের ওইখানে একটা জবা ফুল গাছ আছে। তো আমি হঠাৎ দেখতে পাই যে জবা ফুল গাছের নিচে একটা ছাগল দাঁড়ায়া মানে ওই জবা ফুল গাছ থেকে পাতা খাইতেছে আর কি। তো আমি জিনিসটা দাঁড়ায় দেখি এবং অবাক হয়ে যাই, এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওই ছাগলটা ছিল অনেক বড় আর কি, একটা রাম ছাগল। ওর কালারটা ছিল সাদা আর মানে ড্রাগাটা কালো, কিন্তু ওই ছাগলটা এত বড় ছিল যে আমি লাইফে আজ পর্যন্ত ওই রকম আর কি একটা গরু আমি দেখি নাই। আচ্ছা, তো আমার সাথে যে ফ্রেন্ড ছিল ও তো হাঁটতে হাঁটতে সামনের দিকে প্রায় আগায় গেছে, আমি ওখানে দাঁড়াই আর কি জিনিসটা দেখতেছি। ও কিছু দূর যাওয়ার পরে যখন ওকে মানে আমার পাশে পাচ্ছে না, ও দেখে যে আমি পিছিয়ে দাঁড়ায় আছি, তো আমার এখানে চলে আসছে। তো বলছে কি ব্যাপার তুই এখানে দাঁড়ায় আছিস কেন? তো আমি বলতেছি যে দেখ এই যে জবা ফুল গাছের নিচে একটা ছাগল পাতা খাইতেছে। তো কই কই আমি তো কোনো কিছু দেখি না। ও কিছু দেখে না, কিন্তু আমি জিনিসটা দেখতেছি। যখন এসে আমার কথা বলছে আমি কিছু মানে ওখান থেকে চোখটা ফাড়া যখন আবারও দেখি যে ওইখানে ছাগলটা নাই। দেন আমি আবার ওর সাথে স্কুলে চলে গেছি। দেন এভাবে আস্তে আস্তে যাইতে থাকলো। তার আরো প্রায় 20-25 দিন পরে আর কি আমাদের এরিয়ার আরো এক সাইডে একটা জায়গা আছে। তো ওইখানটা সন্ধ্যার পরে কেউ মানুষ খুব বেশি যাতায়াত করে না, আর ওই এলাকাটাই তেমন কোনো ঘনবসতিও না, অনেক হালকা। আচ্ছা, তো আমি কোনো কারণে আর কি ওইদিকে গেছি। তো আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছি অলমোস্ট। তো ওই রাস্তা দিয়ে যদি আমি বাসার দিকে যাই আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো, আর যদি ওই রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে যাই তাহলে আমার একটু ঘুর বেশি হবে, পথটা একটু বেশি হবে। তো আমি ওই পথ দিয়ে যাইতেছি। তো ওই রাস্তাটা ছিল মাটির রাস্তা আর কি। মাটির রাস্তার সাথে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা অনেক বড় এবং অনেক ঝাপটানো আর কি, মানে অনেক পাতা বেশি বা ডালপালা বেশি এমন টাইপের। তো আমি যখন ওই তেঁতুল গাছের নিচ পর্যন্ত আসি আর কি সাইকেল চালাই, তখন দেখতে পাই যে ছোট একটা বাচ্চা আর কি ওই তেঁতুল গাছের নিচে বসে কাঁদতেছে আর কি। বাচ্চাটার বয়স কত হবে, 3 থেকে 4 বছরের মাঝামাঝি। তো ওই বাচ্চাটা ছিল আর কি পুরাটা যে ছোট বাচ্চারা যেমন থাকে জামা কাপড় ছাড়াই, এবং উনি কাঁদতেছে মা মা করে কাঁদতেছে, এবং কান্নাটা বেশি একটা সাউন্ডটা জোরেও না, স্লোলি আর কি। তো ছোট বাচ্চা দেখে তো সবারই একটু ইয়ে হয় যে এত বাচ্চা মানে ছোট একটা বাচ্চা কাঁদতেছে, সবার তো একটু ইয়ে ভিতরে ফিলিং কাজ করে। তো আমি দাঁড়ায় খুঁজতেছি যে এত ছোট একটা বাচ্চা কাঁদতেছে, এর মা আশপাশে আছে কিনা, কিন্তু আশপাশে তো কোনো বাড়িই নাই যে কাউকে খুঁজে পাবো। তো আমি আশপাশ দেখতেছি কেউই নাই, শুধু বাচ্চাটা কাঁদতেছে। তো আশপাশে কাউরে আমি পাইলাম না। 5 মিনিট মতো থাকার পরে আমি চিন্তা করলাম যে মাগরিবের নামাজে মনে হয় পড়বে বা হয়ে যাবে, এমন টাইপের অন্ধকার হয়ে আসছে, ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। তো এই সময় এই বাচ্চা কাঁদতেছে, আর এই টাইপের বাচ্চা কেউ তো বাপ মা একা ছেড়ে দিবে না। তো এইটা ভেবে আমি ওখান থেকে চলে যাচ্ছি আর কি। আমি তারপর আগে শুনছি যে ওই এরিয়া বা ওই জায়গাটা অনেক খারাপ, সেহেতু আমি চলে আসি। মাথার ভিতরে আমার জিনিসটা কাজ করছে, আমি সাইকেলে উঠছি যে বাসার দিকে আমি চলে যাব। ঠিক যখন সাইকেলে উঠছি আর কি, যে সাইকেলের প্যাডেলটা পাক দিব বা চালাবো প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে দেখি যে ওই মানে কান্নার সাউন্ডটা টোটালি অফ হয়ে গেছে। তো আমি কাজ করলো যে আমি তো দেখি সে বাচ্চাটা কাঁদতেছে না কেন। তো আমি পিছন দিকে তাকালাম দেখার জন্য, কিন্তু সেই বাচ্চা যেখানে বসে ছিল ওইখানে সেই বাচ্চাটা নাই। ওইখানে একটা জিনিস দেখতে পেলাম, যে একটা ঝুলন্ত জিনিস, যেমন কোন একটা জিনিস ঝুলায় রাখলে যেমন থাকে এমন টাইপের একটা ঝুলতেছে। অবশ্যই সেটা পা, কিন্তু সেই পাটা অনেক সরু আর কি, চিকন ঝুলতেছে। তো আমি ওই জিনিসটা দেখে আমি কাজ হলো যে আমি উপর পর্যন্ত দেখি। তো মাটি থেকে একটা ডাল ছিল উপর দিকে, মানে রাস্তার উপর দিয়ে, সেটা প্রায় 10-15 ফিট উপরে আর কি। তো আমি যখন ওই ঝুলন্ত পাটা দেখলাম, আমি আস্তে আস্তে উপর দিকে তাকাইলাম আর কি। তো তাকাইতে তাকাইতে দেখি, যখন ওই যে ডাল বরাবর দেখি যে সাপ যেমন পেঁয়াজ দিয়ে ডালের ভিতরে থাকে, ঠিক ওই বাচ্চাটার গলাটা একটা পেঁয়াজ দিয়ে ডালের মানে টোটালি পেঁয়াজ দিয়ে আমার দিকে তাকায় আছে, এবং মুখটা একেবারে চিকন। আপনি যে চোখে দেখেছেন? এটা আমার নিজের চোখে দেখা, যেটা দেখার জন্য কিনা আমি আসলে নিজেই প্রস্তুত ছিলাম না, বা এমন জিনিস দেখতে হবে আমি হয়তো কখনো কল্পনাও করি নাই। তো আমি যখন ওর মুখের দিকে তাকাই, ও আমাকে আর কি একটা বিচ্ছি ভাবে একটা হাসি দেয়, যেটা দেখার পরে আর কিনা আমি আর আসলে ঠিক থাকতে পারি নাই। আমি সাইকেলটা কোনোভাবে আর কি চালাই, কিভাবে চালাই বাসা পর্যন্ত আসি সেটা আমি নিজেও জানি না। বাট ওখান থেকে আমার বাসার দূরত্ব হয়তো সাইকেল যদি চালে 2-3 মিনিট বা 4 মিনিট লাগবে। কোন রকম আমি বাসা পর্যন্ত আসার পরে আমি বাসার উঠানে এসে অলমোস্ট পড়ে গেছি আর কি। তো অনেকক্ষণ পরে যখন আমার হুঁশ হয়, আমি স্বাভাবিক হই, সবাই দেখি যে আমার পাশে বসা হুজুর টুজুর আছে আর কি, তারা পড়া পানি বা ওদের একটি ফুট দিয়ে আমাকে ঠিক করছে কোনোভাবে। পরে যখন তারা বিষয়টা জানতে চায়, আমি তাদেরকে জিনিসটা খুলে বলি যে আসলে আমার সাথে এমনটা হয়েছে। বাট পরে আমি যেটা জানতে পারি আমার কাকি বা চাচিদের কাছ থেকে, যে ওই এরিয়াটা খারাপ, আমার অনেক বকা দেয় যে ওই সাইডে আসছো কেন। তো যেহেতু আমি আশা ফেলছি এমন ঘটনা ঘটে গেছে, তো ওদের কাছে জিজ্ঞাসা করছি যে আসলে এমনটা কিসের জন্য হলো। তোমরা বললো অনেক আগে নাকি এখানে একটা ঝামেলা হয়, এটা প্রথম ঘটনা সেটা না, এর আগেও এখানে এই সেম ঘটনাটা হয়, সন্ধ্যার পরে ওই বাচ্চাটাকে কাঁদতে দেখা যায়। কিন্তু অনেক আগে নাকি ওই রোড দিয়ে একজন লোক আসতেছিল, যাকে কিনা ওই সেম পরিস্থিতির শিকার হয়েছিল উনি, এবং ওনাকে কোনোভাবে আর কি মেরে ফেলা হয়েছিল। তার ওনার গলায় আর কি যে হাত দিয়ে মেরে ফেলে যে একটা দাগ পাওয়া যায়, এটা পাওয়া গেছিল।
হয়তো কোনো কারণে হয়তো আমি ওই জিনিসটা থেকে বেঁচে ফিরে আসছি। এখানেই শেষ নয়, আমার হয়তো এই জিনিসটা মাঝে মাঝে আমার সাথে বেশি হতো, কারণ ওই সময় আমার ফ্যামিলি আমি একটা মাত্র ছেলে ছিলাম, আমার আর কোনো ভাইও ছিল না, বোনও ছিল না। তো তারপর আমাদের যেহেতু আমাদের বাসা সাতক্ষীরার ওদিকে জানেন যে সবাই চিংড়ির জন্য অনেক বিখ্যাত, তো সবাই কম বেশি আর কি মাছ চাষ করে, তো ততটুকু আমাদেরও একটা খেত ছিল। তো আমাদের আবার একটা ছোটখাটো দোকানও এটা ছিল। কি আরেকটা ঘটনা বলছেন? এটা আরেকটা। না আরেকটা না, একটা তো শেষ করে ফেলেছে, এটা কি শেষ? হ্যাঁ, এটা শেষ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আমাদের একটা ইমেল আছে এই মুহূর্তে, সেই ইমেলটা আমরা আসলে পড়তে চাই, আমাদের সময় খুব কম, এবং এই ইমেলটা আমরা হয়তো বিরতির পরে পড়বো। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Voot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food Theatre FM. আমাদের আজকের শেষ অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু শেয়ার করবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। লিসেনার সকলকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, আপনার নামটা একটু বললেন, এবার আপনি আমি শেখ স্বামী হোসেন, কোথা থেকে এসেছেন ভাইয়া? সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা। বাবা, অনেক দূর থেকে এসেছেন। ওকে, তো আমরা আপনার ঘটনায় যাই। আসলে রাসেল ভাই, আমার থানাটা হচ্ছে পুরা বর্ডার এলাকা, জি সাতক্ষীরা জেলা, এবং সুন্দরবনের গায়ে, এটা তো জি, জানেন, জি। এবং অনেক গাছপালা, অনেক বনাঞ্চল, জি এবং বর্ডারটা আপনার সাতক্ষীরার যে ইন্ডিয়ান নদীটা, জি এই নদী থেকে একটা শাখা নদী চলে আসছে আমাদের গ্রামের ভিতর দিয়ে, জি এবং আমাদের থানাটা পুরাটাই নদীর মাঝে, চতুর্দিক দিয়ে নদী। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই নদী ইন্ডিয়া থেকে এই গরু পারাপার বা চোরা কারবারি করার সময় কিন্তু বহুত লোকই বিডিআর বা বিএসএফ এর গুলিতে নিহত হয়, এবং এদের দ্বারা এদের যে লাশগুলো, এগুলো কিন্তু ভেসে আসে আমাদের এদিকে, এবং এগুলো যে এত বিভৎস থাকে, এগুলো আপনি না দেখলেই বুঝতে পারবেন না। যারা প্রথম দেখবে তারা কিন্তু প্রথম দেখাতেই মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু আমরা ছোট কাল থেকে এগুলো দেখে অভ্যস্ত, সেহেতু আমার অতটা ভয় লাগতো না বড় হওয়ার পরে। আমি আমার ঘটনায় আসি। ঘটনাটা আপনার 96 কি 97, আমি তখন 6 কি 7 পড়ি। এখানে পৌষ মাঘের কোন এক সময় ঘুটঘুটা অন্ধকার এবং ঘন কুয়াশা, গভীর ঘুমের ভিতরে হঠাৎ দূর থেকে মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ আমার কানে চলে আসে। এবং বলে রাখি রাসেল ভাই, আমি নামাজের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিলাম ছোটকাল থেকেই, এবং চেষ্টা করতাম ফজর বলেন, তাহাজ্জুদ বলেন, চেষ্টা করতাম সব নামাজই নিয়মিত পড়তে। সেই হিসেবে হঠাৎ যখন মুয়াজ্জিন সাহেবের আজানটা আমার কানে আসলো, আমি মানে কোনো দিশা না পেয়ে লাফ দিয়ে উঠে পড়লাম। উঠেই কোনো দিকেই দেখি চতুর্দিকে আপনার ঘন কুয়াশা। আমি তাড়াহুড়া করে ওদের জন্য বের হয়ে যাই, টিউবওয়েল চাপ দিকতেই দেখি পানি নাই বলতে আপনি পানিটা স্তর সীমানার নিচে চলে যায়, এবং আরো বাইরে থেকে একটু পানি এনে টিউবওয়েলে দিলে আবার একটু চাপাচাপি করলে পানি উঠতে থাকে। তখন হঠাৎ করে চিন্তা করলাম, যেহেতু আজান হয়ে গেছে, তাহলে এখন ওযু করতে গেলে আমার সময় নাই, তাহলে আমি নামাজ ধরতে পারবো। আমি তাড়াহুড়া করে আমার আব্বার যে শালটা ছিল, সে শালটা নিয়ে আমি বের হয়ে যাই নামাজের উদ্দেশ্যে। এবং বলে রাখি রাসেল ভাই, যাওয়ার সময় আমি আমাদের এলাকার যে মুরব্বী থাকে, যারা আশপাশে শুয়ে থাকে, তাদেরকে আমি ডাকতে যাই। ঘন কুয়াশার ভিতরে কখনো কেউ আগে চলে যায়, কেউ পরে আসে, বা কখনো কারো না কারোর সঙ্গে। ওই দিন ঘটনা যেটা হলো যে আমি ফার্স্ট যাকে ডাক দিতাম, সে গত 2 দিন আগেই তিনি মারা যায়, এবং তার ওই বেডটা দেখেই আমার মানে লোমগুলো খাড়া হয়ে যায়, যে তার ফাঁকা খাট ওইভাবে পড়ে আছে, তিনি নাই, এবং তাকে আমি প্রত্যেকদিন আগেই ডাকতাম। ওটা দেখে আমার মনের ভিতরে একটা মানে ভয়ঙ্কর ভীতি কাজ করে। আমি তারপরেও আল্লাহর নাম করে আস্তে আস্তে আগাইতে থাকি। এবং আমাদের এরিয়াটা ছিল নদীর ধারেই, তো বাসাটা নদীর থেকে মসজিদটা প্রায় 1 কিলোমিটার দূরে। ওখানে কোনো লোকজনের তেমন কোনো বসতি নাই, এখন অনেক বাসা হয়ে যাওয়া, কিন্তু তখন কিছুই ছিল না। এবং আপনার তখন তো মোবাইলের যুগ না, এবং ইলেকট্রিসিটি তো ছিলই না বললে চলে, খুবই খারাপ অবস্থা। তখন আমরা হয়তো দিনে 1-2 ঘন্টা হয়তো পাইতাম, রাতে তো থাকতোই না, শীতকাল বলে কথা, তখন তো আসার প্রশ্নই আসে না। আমি খুব ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে, এবং রাতটাও যেন কেমন একটা ঘুটঘুটে পরিবেশ, বুঝতেই পারতেছি না যে অন্য দিনের রাত আর আজকের রাতটা কেন এত তফাৎ। তারপরেও শাল মুড়ি দিয়ে ঘন কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি, এবং 2 সাইডে ঘন জঙ্গল, পাবলা এবং কেওড়া গাছ। কেওড়া গাছটা চিনবেন কিনা জানি না, হরিণের যে গাছটা খায় সেটার আমরা কেওড়া গাছ বলি। আমরা সুন্দরবনে দেখেছি। নদীর সাইড দিয়ে ওই গাছগুলো থেকে কুয়াশার পানিগুলো টপ টপ করে শব্দ করে টিনের যে বাড়িগুলো আছে ওইগুলোতে পড়তো, এবং আশপাশ দিয়ে একটা হালকা বাতাস। কিছু দূর যাইতে আমাদের একটা স্লুইস গেট আছে, যেটা আপনার ব্রিটিশ আমলের তৈরি।
আচ্ছা এবং ওইটা থেকে যে পানিটা বের হয় এটা শব্দটা খুবই বিকট, যেহেতু পুরাতন হয়ে গেছে এবং পানির ধাক্কাটাও অনেক বেশি, এবং দূর থেকে শুনলে মনে হবে যে কোনো একটা মানে জন্তুকে আপনি ছেকর দিয়ে বেঁধে রাখছেন এবং সে হুঙ্কা দিচ্ছে। ওই আচ্ছা। কুয়াশা, অন্ধকার কুয়াশার ভেতর দিয়ে আমি আস্তে আস্তে আগাইতে থাকি, কিছু দূর যাইতে পারি না, হুট করে এমন একটা শব্দ হয়ে আমার পিছ দিয়ে দুইজন অবয়ব, যেটা মানে মানুষও বলতে পারবো না, শব্দটা ছিল অনেকটা এরকম করেই আমার মানে পাশ কেটে চলে গেল। আচ্ছা একটু সামনে দিয়ে যেতেই দেখি কুয়াশার ভিতরে তারা 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতেই হুট করে দেখি পিছ থেকে আবার সেই দুইজন, এবং সাউন্ডটাও সেম। আমি স্টিল ওখানে দাঁড়ানো, আমার গা হাত পা কাঁপতে থাকে, এবং শীতের ভিতরে এমনিতে একটা একটা মনের ভিতরে কাজ করে, হু হু, মানে ঠান্ডার ভিতরে এমনি কাঁপতে থাকে। এর ওপর পিছ দিয়ে দুইজন যখন ওই সাউন্ডটা করতে গিয়ে সামনে গিয়ে নাই, যখন আমি আর নাই, ওই আল্লাহকে ডাকছি এবং আমি চিন্তা করতেছি যে আমি সামনে যাব কি পিছে দৌড় দেবো কি করবো, কোনো কিছুই ভেবে উঠতে হবে। এই মুহূর্তের ভিতরে দেখলাম যে ওই যে দুইজনের অবয়ব, ওইটা আমরা দুই পা দিয়ে ঘুরতে শুরু করি, এবং যে কুয়াশা ঠিক আমার একটা রাউন্ড দিয়ে মানে একটা রাউন্ড ঘুরে আপনার কোনো কুয়াশা নেই, বাইরে কিন্তু কুয়াশা। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে একটু নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোনোই কুয়াশা নাই, এবং আমি যতটুকু ফিল করতেছি যে ওই যে ওই দুইজন কুয়াশার মধ্যে একটা মানবিক চেহারা নিয়ে আমার সামনে আসতেছে, বড় হা করতেছে, আবার চলে যাচ্ছে। আচ্ছা এই করতে করতে আমি কিছু দূর আগাই, এবং আমার মনের ভিতরে কাজ করে যে আজান তো হয়ে গেছে, যেহেতু আজান হয়ে গেছে সেহেতু তো কোনো ভয় নাই, অল্প সময়ের ভিতরে সকাল হয়ে যাবে। আর আজান হইলে আমি শুনছি যে এইগুলা থাকে না। জি আমি দোয়া পড়তে আছি, একটু সামনে যেতেই যে আমাদের যে স্লুইস গেটটা, আমি ভাবছি যে ওইটা পার হইলেই তো আমাদের মসজিদের কাছাকাছি চলে আসবে, তাহলে তার ভয় নেই। একটু যেতেই দেখি ভাই স্লুইস গেট না, পুরাই অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না, এবং ওই পুরা এরিয়াটাই দিয়ে ঘুরতেছে, এবং আপনি বললে শেষ করবেন না, আমার মনে হচ্ছে যে আমি ওদেরই ওই ঘূর্ণন বৃত্তর ভিতরে মানে নিজেকে হারাই ফেলছি। একবার নিজেই খুলে পড়ে যায়, একবার চোখ বন্ধ হয়ে যায়, আবার মনে হয় বসে পড়ি, আবার মনে হয় উঠে দৌড়ায়, আমি নিজেই বুঝতে পারতেছি না কি করবো। জি একটু সামনে গিয়ে যখন দেখলাম যে ওরা দুইজন ওইখানেই দাঁড়ানো, তখন রাসেল ভাই আমি ভয়ে কেঁদে ফেলছি, কিন্তু আমার কান্নার শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি না, চিৎকার মারতেছি যে আমার নিজের খুবই অসহায় লাগতেছে, এত অসহায় যে আমি না আমার আম্মাকে ফিল করতে পারতেছি না আব্বাকে ফিল করতেছি, মনে হচ্ছে যে না আমি একা, খুবই একা, দুনিয়াতে আমার আর কেউ নেই। হঠাৎ পিছ থেকে ক্রিং করে একটা এই শব্দে আমি আরো আতঙ্কগ্রস্ত হয়ে আরো জোরে কেঁদে উঠি। কাছে এই শব্দটা এসে বলে, বাবু তুমি এখানে কি করো, চলো দেরি হয়ে যায়। মুখের দিকে তাকাইতে দেখি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে, মুয়াজ্জিন সাহেব সাইকেল নিয়ে আমার পাশে দাঁড়ানো। মুয়াজ্জিন সাহেব আমাকে অনেক ভালোবাসেন, এবং আমি যখনই ওনার আগে মসজিদে যেতাম তখন উনি এসে কি করতো, মসজিদের চাবিটা আমাকে দিয়ে দিত, দিয়ে বলতো যে বাবু মসজিদের আলোগুলো জ্বালাও, বা মসজিদের জানলাগুলো খোলো, দরজাটা খোলো, এগুলো আমি করতাম। উনি আবার কি করতো, উনি ওই পিছে ওনাদের জন্য একটা ঘর করা ছিল, ওইখানে সাইকেলটা রেখে দেন ফ্রেশ হয়ে তারপর আজান দিতে আসতো। এর আগে আমি আমার প্রাইমারি কাজগুলো সব কমপ্লিট করে রাখতাম, আমার খুব ভালোই লাগতো এগুলো করতে। আচ্ছা এবং চেষ্টা করতাম সবার আগে সবসময় মসজিদে যাওয়ার জন্য। জি। ওনাকে দেখে আমার মনে হলো যে মানে আমার আপন কেউ আমার কাছে চলে আসছে। আমি লাভ দিয়ে ওনার সাইকেলের ওঠা স্টাইলটাই ছিল আমার, কেউ যদি ভয়ে লাভ দিয়ে খাটে ওঠে না সেভাবে এক লাফে ওনার সাইকেল উঠে পড়ে। আমার খেয়ালও নাই যে আমি ওনাকে জড়সড়ো হয়ে বসে পড়ি, এক টান দিয়ে উনি চলে যাচ্ছে। পুরা পথ উনি কোনো কথাই আমার সাথে বললেন, এবং আমি যখন ওই গেটটা পার হই তখন আমি পিছে ফিরে তাকায় দেখি যে ওই যে দুইটা চেহারার মতো দেখছিলাম, এত হিংস্র একটা সাউন্ড করে ওরা সুইচ গেট থেকে নিচে লাফ দিয়ে পড়লো। আচ্ছা চলে গেল। আমি মুয়াজ্জিন সাহেবের সাথে মসজিদে চলে গেলাম। মসজিদের গেটে নেমে মুয়াজ্জিন সাহেব সাইকেলটা রেখে আমার বললো যে তুমি ভেতরে চলে যাও। গেটটা খুলে উনি বললেন যে ভেতরে চলে যাও, এবং উনি অন্যদিন যেমন গেটটা খোলা থাকে ওই দিন গেটটা না খোলা ছিল, উনি আবার লাগালো এবং উনি ওনার মতো চলে গেলেন, কোনো কথাই বললেন। আচ্ছা কোনো কথা না বলেই চলে গেল। আমি মসজিদের ভিতরে ঘুরতে আরেকটা জিনিস বলি বাবু রাসেল ভাই, সেটা হচ্ছে যে মসজিদে উঠতে বা সাইডে আমাদের একটা খাটিয়া ঝুলানো, এই খাটিয়াতে মানে তার 2 বছর আগে আমাদেরই এক বড় ভাই, একটু মানসিক সমস্যায় ছিল, উনি ওইখানে গামছা গলায় দিয়ে ওই খাটিয়াতে ঝুলে মারা মসজিদের ভিতরে। আচ্ছা এটা কিন্তু রেকর্ড খুবই কমই হয়। উনি মসজিদের ভিতরে গলা আত্মহত্যা করে। ওই বারবার যখন ঘুরতেছি একা একা ওই খাটিয়ার দিকে নজর যাচ্ছে, এবং আমি মানে আরো বেশি ভয় পেয়ে যাচ্ছি। এবং আমাদের মসজিদটা ছিল মাঝখানে একটা রুম এবং 3 দিকে বারান্দা। আচ্ছা সচরাচর অনেক মসজিদে এমন হয়ে থাকে, 3 দিকে বারান্দা, মাঝখানে একটা রুমের মতো করা। এই রুমের ভিতরে তালাটা খুলে দেন নামাজগুলো হয়, এবং জুম্মার সময় বারান্দাগুলো ভর্তি হয়। আচ্ছা ওই রুমের ভিতরেই একটা দেয়াল ঘড়ি এবং একটা ছোট্ট আলো, জিরো বাল্বের, যে সেই সময় যে বাল্বগুলো ছিল ওইগুলো জ্বলতো, তাছাড়া তো কারেন্ট তো নাই। আমি একা একা ঘুরতেছি এবং মুয়াজ্জিন সাহেবের কথা চিন্তা করতেছি যে কি ব্যাপার, উনি তো অন্য সময় তো তাড়াতাড়ি চলে আসেন, এবং অন্যদিন তো উনি আমাকে তালা খুলে বলে উনি সবকিছু সঙ্গে সঙ্গে চলে আসেন। যায়। জি আজকে কেন আসতেছে? এর ভিতরে হঠাৎ আমার মনে পড়লো কি আজান তো দিয়ে দিচ্ছে, তাহলে অন্য মুসল্লি বা কেউ নাই কেন, ইমাম সাহেব নাই, সভাপতি সাহেব নাই,
কেউ নাই কেন? আমি এটা চিন্তা করতেছি এবং চেষ্টা করতেছি যে জানলাটা মুছে কয়টা বাজে এটা দেখার জন্য, বারবারই চেষ্টা করতেছি, বাট কারেন্ট না থাকার কারণে আমি ওটা দেখতে পাচ্ছি। এর ভিতরে হঠাৎ আমার মনে হলো যে মুয়াজ্জিন সাহেব যে সাইকেলটাতে করে আমাকে নিয়ে আসলো, অ্যাকচুয়ালি মুয়াজ্জিন সাহেবের সাইকেল তো এটা ছিলই, কারণ মুয়াজ্জিন সাহেবের সাইকেলটা ছিল কিন্তু খুবই ভাঙাচোরা ছিল এবং একা চালাইতে কষ্ট হতো। সেখানে মুয়াজ্জিন সাহেব আমাকে নিয়েই চলে আসলো এবং পুরো পথ উনি কোনো কথাই বললেন না। আমি এইগুলো চিন্তা করতে, এর ভিতরে এরকম চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম দূরে পিলিয়ারে একটা আলো জ্বলতে কারেন্টের খুঁটিতে। তখন আমার মনে হলো মনে হয় ইলেকট্রিসিটি। আমি খুব চেষ্টা করে ঘন কুয়াশার ভিতরে জানলার যে গ্লাস কাঁচটা থাকে, কাঁচটা মুছে আমি দুই হাতটা এভাবে দিয়ে আপনার দেখার চেষ্টা করলাম কয়টা বাজে। জিরো পাওয়ারের যে লাল আলোটা ছিল ওইটা দেয়াল ঘড়ির উপরে পড়ছে। খুব চেষ্টা করার পরে মনে হইলো রাসেল ভাই যে 1:55 বাজে, অনেক রাত। অনেক রাত। দেখার সাথে সাথে রাসেল ভাই আমি ওইখানে চুপ করে বসে পড়ি এবং আমার ঘুমটা ভাঙছে তখন, যখন মুয়াজ্জিন সাহেব আমার গায়ে হাত দিয়ে এসে বললো যে বাবা ওঠো, আজানের সময় হয়ে গেছে এবং তুমি কি আজকে মানে কখন? আমি কি দরজাটা খুলে রেখে গেছিলাম মনে হয়। আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকালাম এবং বললাম যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? উনি মিসকে হাসি দিয়ে বললো তোমার ঘুম মনে হয় এখনো পুরা হয়। আমি কোথায় থাকবো? আমি তো বাড়ি থেকেই আসতেছি। তাহলে রাসেল ভাই আমাকে কে রেখে গেল মসজিদে? সেটাই। এইটা চিন্তা করে আমি ওনাকে পরে বললাম যে এই ঘটনা ঘটছে। উনি বললো যে তুমি বেঁচে গেছো, কারণ কি আমাদের যে নদীটা ছিল এটা অনেক আগের, ওইখান দিয়ে অনেক নৌকা চলাচল করতে এবং অনেকগুলো নৌকা এখানে ডুবে গেছে। বললো যে এরকম তো ঘটনা ঘটতেই থাকে প্রায় লোকের সাথে। হ্যাঁ, তারপর আমি চিন্তা করে দেখলাম তাহলে আমি কয়টায় উঠে আসছি এবং এটা ছিল রাসেল ভাই আমার লাইফের প্রথম এই জাতীয় কারোর সাথে আমার ঘটনা এবং তারপরে আমার লাইফে কিন্তু কন্টিনিউ ঘটতে আছে এবং এখনো পর্যন্ত আমি একটা পাপ বহন করে নিয়ে বেড়াইছি। সেটা আমরা অন্য একদিন শুনবো ইনশাল্লাহ। আজকের মতো আমাদের শেষ করতে হবে, আমাদের সময় একেবারেই নেই হাতে, আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।